তখন ছেলেকে নিয়ে ইউটিউব দেখে কোনো রকম ইলিশ মাছ কেটে ভেজে তুলে রাখলো। ভাগ্যিস এটা ইলিশ মাছ ছিল, নয়তো এই মাছ খাওয়ার উপযোগী আর হতো না। বাসায় আসার পথে জ্যান্ত লাল টসটসে ইলিশ মাছ দুটো দেখে লোভ সামলাতে পারেনি। সকালের কথার মধ্যে ভুলে গেছে, না হলে রাতে অন্তত ভুলেও ইলিশ নিয়ে বাসায় ঢুকতো না। পকেটে টাকা থাকলে খরচ করতে শরীর শিরশিরায় তার। এসব ভাবতে ভাবতে গরম গরম মাছ দিয়ে ভাত খেতে বসলো। মাছের পেটের এক পিস নিল। যেই কামড় দিয়েছে তিতাই মুখ বিদঘুটে রূপ ধারণ করেছে। মাছের পেটে গুতাগুতি করতে গিয়ে নিশ্চয়ই ভিতরে পিত্ত গলিয়ে ফেলেছে। ভালো করে সাফ হয়নি। মারণ কোনো রকম ডাল দিয়ে খেয়ে উঠল। এত টাকার এত স্বাদের মাছ পুরোটাই জলে গেল। নারীরা সংসার কিভাবে সামলায়? সে একটু মাছ কাটতে গিয়ে গরমিল করে ফেলেছে। বাকিগুলো করতে গেলে তো একদিনই সব কিছু তছনছ করে ফেলতো। এজন্যই গুরুজনেরা বলেন, সংসার সুখের হয় রমণীর গুণে। এসব ভাবতে ভাবতে মারণ ঘুমের দেশে পাড়ি জমালো। হয়তোবা কাল আবারও রমণীর গুণের কথা ভুলে গিয়ে নতুন উদ্যমে তাদের ভেঙে দিতে মারণের মতো পুরুষরা জেগে উঠবে। নিষেধ মারওয়ানের আলাপ স্থগিত আজ 3 দিনে পড়েছে। শুধু আলাপ স্থগিত ব্যাপারটা সেখানেই সীমাবদ্ধ নেই, একজন আরেকজনের মুখ দেখা দেখিয়ে বন্ধ বন্ধ অবশ্য হয়েছে নিশাতের পক্ষ থেকে। মারণ ঘরে থাকলে নিশাত অন্য রুমেই দরজা আটকে রাখত, আর বাইরে গেলে বের হয়ে রান্নাবান্না করত, ছেলেকে সময় দিত। নিশাত সকাল 8টায় স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। মারণ তখনও ঘুমে। নাহনকে নাস্তা খাইয়ে মারণকে জাগাতে বলে বেরিয়ে পড়েছে সে। আজকে স্কুলে গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে, ওটা শেষ করে বাসায় আসতে লেট হবে। এসব ভাবতে ভাবতে স্কুলে পৌঁছে গেছে সে। গেট দিয়ে ঢোকার সময় নাজমা ম্যাডাম ডেকে উঠলেন। নিশাত সেদিকে তাকিয়ে দেখলো নাজমা ম্যাডাম তার হাজব্যান্ডের বাইক থেকে নামছেন। নিশাত তাকাতেই তিনি হাত নাড়িয়ে তাকে থামতে ইশারা করলেন। তারপর হেলমেট খুলে হাজব্যান্ডের পকেট থেকে মানিব্যাগ বের করে কিছু 1000 টাকার নোট গুনে নিজের পার্সে ঢুকালেন। মানিব্যাগ পকেটে রাখতে রাখতে স্বামীর কপালে চুমু খেয়ে নিজের গাল এগিয়ে দিলেন। নিশাত এক নজর সেদিকে তাকিয়ে দৃষ্টি ঘুরিয়ে সামনে তাকিয়ে রইল। খানিক পর নাজমা ম্যাডাম এসেই বললেন, আজকে লেট হয়ে গেল। আর বলবেন না, আপনাদের স্যার আমাকে ছাড়া একদমই কিছু বোঝে না। আমি বললাম আজ গাড়ি করে যেতে ইচ্ছে করছে না, বাইকে যাব। অমনি না লেকচার শুরু করেছে। যদি দুর্ঘটনা হয়, আমি পড়ে যাব, ব্যথা পাবো, হ্যান ত্যান। লোকটা এত কেয়ারিং, আমার নিজেরই মাঝে মধ্যে মনে হয় একটু কম কেয়ারিং হলে কি এমন ক্ষতি হতো আপনি বলুন। নিশাত নিশ্চুপ হাঁটছিল। নাজমা ম্যাডামের ছোড়া প্রশ্নে একটু ইতস্তত করে বলল, আমি কি বলবো? প্রতিউত্তরে নাজমা ম্যাডাম বললেন, তাই তো আপনি কি বলবেন? হ্যাঁ, আপনার তো এসব বিষয়ে অভিজ্ঞতা নেই। বলেই ঠোঁট বেঁকিয়ে হাসলো। কথাটাই নিশাত টিটকারির আভাস পেল, তবে কিছুই বলল না। নাজমা ম্যাডাম যে তাকে কটাক্ষ করে কথাটা বলেছেন সেটা সে স্পষ্টতর বুঝতে পেরেছে। এরকম কটাক্ষ তিনি নিশাতকে প্রায় করেন। আগে একা করলেও এখন আরও একজন কলিগের সাথে মিলে জোট বেঁধে করেন। নিশাতের প্রথম প্রথম খারাপ লাগলেও এখন আর গায়ে লাগে না। যার স্বামীরই ঠিক নেই তার স্ত্রী হয়ে এরকম 2-4টে কটাক্ষ টিটকারি হজম করতে না পারলে কেমন স্ত্রী সে? অফিস কক্ষে প্রবেশ করা মাত্রই নাজমা ম্যাডাম তার সঙ্গী সাথীদের সাথে মিশে গেলেন। নিশাতের দিকে বিশেষ ভ্রুক্ষেপ করলেন না, এমনভাবে এড়িয়ে গেলেন যেন এখানে নিশাত নামের কোনো অস্তিত্বই নেই। রবি ম্যাডাম সবকিছু লক্ষ্য করে নিশাতের দিকে এগিয়ে গেলেন। এসেই নিশাতের পাশে চেয়ার টেনে বসলেন। নিশাত তাকে দেখে সালাম দিল। রবি ম্যাডাম সালামের উত্তর দিয়ে জিজ্ঞেস করলেন, কেমন আছেন? নিশাত মুচকি হেসে জবাব দিল, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালোই থাকি। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি। নিশাত ঘড়িতে সময় দেখে বলল। জি, করুন। রবি ম্যাডাম চেয়ারটা এগিয়ে নিশাতের পাশাপাশি আনলো। তারপর খুব ধীর স্থির কণ্ঠে নমনীয় গলায় বলল, আপনার খারাপ লাগে না খারাপ লাগবে কেন? এই যে আপনার হাজব্যান্ডকে নিয়ে এত গসিপ হয়, আপনাকে ঠাট্টা তামাশা করা হয়, এই জন্য? নিশাত শান্ত গলায় জবাব দিল, সত্যি বলতে মানুষের নেচার অনুযায়ী প্রথম প্রথম খারাপ লাগলেও এখন আর লাগে না। সব কিছু সয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এভাবেই ভালো আছি। যত সইতে পারবো জীবন ততই সুন্দর। যদি কোনোদিন সহ্য শক্তি কমে যায়? সেদিন না হয় আবারও আল্লাহর সাথে বন্ধুত্ব করব। ক্লান্ত হন না? হয়, তবে রবের সঙ্গে কথা বললে ক্লান্তি দূর হয়ে যায়। রবের সঙ্গে কথা বলা যায়? যায়, আমি তো প্রতিদিন বলি। এতটা মানসিক শক্তি কিভাবে অর্জন করলেন? আল্লাহর সাথে কথা বলে।
নিশাতের প্রত্যুত্তরে রবি ম্যাডাম হতবাক হলেন। এরকম উত্তর তিনি আশা করেননি। এত ধৈর্য, এতটা সে থাকলে নিশ্চয়ই এতটা দৃঢ় মনোবলের সহিত জবাব দিতে পারত না। আল্লাহর উপরেই তার কত অগাধ বিশ্বাস ভরসা। চেহারায় বিন্দুমাত্র অসন্তুষ্টির ছায়া নেই, শুধু ক্লান্তি রয়েছে। রবি ম্যাডাম হৃদয়কুঞ্জে নীরবে আওড়ালেন, আল্লাহ তোমার এই ধৈর্যশীল বান্দাকে তুমি নিরাশ করো না, তাকে সুখে রেখো। তোমার উপরে ভরসার প্রতিদান হিসাবেও সে অনেক অনেক ভালো থাকা ডিজার্ভ করে। ঘন্টা রাজ পড়ায় যে যার ক্লাসে চলে গেল। নাহন রান্নাঘরে ফ্লোরে বসে খুব আইস করে চিনি খাচ্ছে। এসেছিল দুধ খেতে, তবে দুধের বয়াম না পেয়ে চিনির বয়ামে হাত ঝুঁকিয়ে কবজি কোনোই মুখ ভরিয়ে ফেলেছে। বাবাকে বারবার ডাকার পরেও বাবার পাত্তা না পেয়ে নিজে নিজেই নিজের কার্য হাসিল করছে। মরণ ঘুম ঘুম চোখে রান্নাঘরে এসে নাহনের এই হাল দেখে চোখ কপালে তুলে দাঁড়িয়ে রইল। চিনি শুধু মুখে ভরায়নি, আশেপাশে ফেলে একেবারে বিতিকে ছিঁড়ে অবস্থা করে ফেলেছে। মারনের রাগ উঠল। বাচ্চাটা এত জ্বালায় নিজের কপাল ঘষে বিরক্তি নিয়ে বলল, কি করছিস পুটকার বাচ্চা? নাহন ঘাড় ঘুরিয়ে বাবাকে দেখে ফোকলা হেসে বলল, itu muja muja kai মারণ দাঁত কিরমিরিয়ে বলল, তোর মোজা মোজা খাওয়া বের করছি, দাঁড়া। পুরো রান্নাঘরের অবস্থা বেহাল করে ফেলছে পাজি হতচ্ছাড়া পটলের বাচ্চাটা। ওর মা জ্বালাতে পারে না দেখে এটাকে রেখে যায় আমার জীবন ভাজা ভাজা করতে। লিলিপুটের ছাউ দুটোই সে আনা। কথাগুলো বলতে বলতে মারোয়ান এগিয়ে এসে নাহনের হাত ধরে টেনে তুলো। গেঞ্জি প্যান্ট থেকে চিনি ছেড়ে বয়াম উপরে উঠিয়ে রাখলো। তারপর রান্নাঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করলো। নাহনকে নিয়ে বাথরুমে গেল গোসল করাবার উদ্দেশ্যে। বাচ্চাটা পানি দিয়ে দাপাদাপি করছে। মারোয়ান ঠোঁট চেপে বলল, এই চুপচাপ দাঁড়া লিলিপুটের ছাও। সেদিন তোর মা আমাকে বুড়ো বলেছে। বুড়ো তো তোর কারণে হচ্ছে ব্রিটিশের নাতি। নাহনের প্যান্ট খুলে দিয়ে তার পরনে শুধু সেন্টু গেঞ্জি। সে সেন্টু গেঞ্জি তুলে ধরে বলল, tumi british মারোয়ান মুখ গম্ভীর করে বলল, আমি ব্রিটিশ হতে যাব কেন? তুই, তোর মা, তোর নানা ব্রিটিশ, বুঝেছিস? বুঝেছি আমি তুমি মা দাদু ভাই সবাই ব্রিটিশ মারোয়ান হতভম্ব গলায় বলল। কত বড় বদ ভাবা যায়। নাহন হাত নাড়িয়ে নাড়িয়ে বলল, বদ নাই চুপ, লেংটু কোথাকার। নাহন গেঞ্জি ছেড়ে তার গোলুমুলু দুই হাত দিয়ে মুখ ঢেকে বলল। নেন্টু বললো কিনু চরম চরম মারণ মগ হাতে নিয়ে বলল, ওরে কত সরম, সরম একেবারে বেয়ে বেয়ে পড়ছে। লজ্জা নাই বাপের সামনে উদম হয়ে দাঁড়িয়ে আছিস। নাহন এবার চোখ থেকে হাত নামিয়ে নাড়িয়ে নাড়িয়ে বলল। লজ্জা নাই মারণ আর কথা না বাড়িয়ে পানির মগ ভর্তি করে নাহনের গায়ে ঢেলে দিল। গায়ে পানি পড়ায় নাহন মুখ হা করে ফেলল। মুখ দিয়ে বুদবুদ বের করতে লাগলো। মারণ ছেলের মাথা মেরিল বেবি শ্যাম্পু দিয়ে ধুয়ে দিল। বেশ খানিক বাদে বাপ ছেলে গোসল করে একেবারে পরিপাটি হয়ে বাথরুম থেকে বেরিয়ে এলো। মারণ নাস্তা খেয়ে ছেলেকে তৈরি করলো, নিজেও তৈরি হলো। দুই বাপ বেটা ফিটফাট হয়ে বাসা থেকে বেরোলো। আকাশে আকাশচর মুক্ত বিহঙ্গের ন্যায় ডানা ঝাপটে বেড়াচ্ছে, যার মধ্যেই পদ্মালয় কুঞ্জে এসে বসে কিচিরমিচির শব্দ করে চলছে। তাদের কলতানে প্রকৃতিতে সৃষ্টি হচ্ছে সুরের মূর্ছনা। ইমতিয়াজ ভুঁইয়া স্টাডি টেবিলে বসে কিছু লিখছিলেন। উর্মি ভুঁইয়া শুয়ে সে তাকে সূক্ষ্ম নজরে পর্যবেক্ষণ করছেন। বেশ খানিক পর এপাশ ওপাশ করে বললেন, শুনুন, আপনার ছেলে কি বাসায় আছে? ইমতিয়াজ ভুঁইয়া লিখতে লিখতে জবাব দিলেন, থাকলেও তোমার কাছে আসবে না, তাই যা বলার আমাকে বলে দেব আমি তাকে। বইয়ের আসলের তলায় ঢুকে আছে? জবাব এলো, হ্যাঁ, যেমন তোমার আঁচলের তলায় আমি ঢুকে আছি। উর্মি ভুঁইয়া রাগান্বিত স্বরে বললেন, মস্করা করবেন না আমার সাথে, বিরক্ত লাগে। আর আমার আশেপাশে কম থাকবেন, আপনাকে সহ্য হয় না? ইমতিয়াজ ভুঁইয়া কলম রেখে বললেন। সহ্য হয় কাকে? উর্মি ভুঁইয়ার খিটখিটে উত্তর। কাউকে না। ইমতিয়াজ ভুঁইয়া ফোঁস করে নিঃশ্বাস নিয়ে বললেন, তোমার মুড যেভাবে পরিবর্তিত হয়, গিরগিটির রূপও এত দ্রুত পরিবর্তন হয় না। এই বয়সে এসে আবারও পাগলামি শুরু হয়েছে। কিসের পাগলামি? আমি একদম সুস্থ। হ্যাঁ, তার নমুনা তো দেখতেই পাচ্ছি। উর্মি ভুঁইয়া কপাল কুঁচকে বললেন। আপনি আমাকে ইনডাইরেক্টলি পাগল বলছেন? ইমতিয়াজ ভুঁইয়া কলম হাতে নিয়ে বললেন। ইনডাইরেক্টলি বলার কিছু নেই, তুমি পাগলই। উর্মি ভুঁইয়া দাঁতে দাঁত পিষে চোখ মুখ কঠিন করে ইমতিয়াজ ভুঁইয়ার দিকে চেয়ে রইলেন, যেন এখনই ভস্য করে দেবেন সামনের পাঞ্জাবি পরিহিত পুরুষটিকে। মানহা সকালের নাস্তা বানিয়ে টেবিলে সাজিয়ে রাখছে। ইহাব জগিং করে এসে মানহার পিছু পিছু ঘুরছে। মানহা বিশেষ পাত্তা দিচ্ছে না। ইহাব সেসব দেখে মনের দুঃখে গাইল,
ও টুনির মা তোমার টুনি কথা শোনে না, রান্নার সাথে রেটিং করে আমায় চেনে না। মানহা চোখ রাঙিয়ে বলল। এসব কি? ইহাব ঠোঁট উল্টে বলল। দুঃখ। উফ, সব সময় আপনার ইত্রামি না করলে চলে না? দুঃখ কোথায় তো আমি করলাম, শুধু গিয়েছে। মানহা কোমরে এক হাত রেখে ভ্রু উঁচিয়ে বলল। কি গিয়েছেন? ইহাব গলা খাকারি দিয়ে আবারও গেয়ে উঠল। ও টুনির মা, ও টুনির মা তোমার টুনি কথা শোন। থামুন থামুন, কি হলো? আপনার কাছে গান শুনতে চাইনি। কি হলো? তোমাকে শোনাচ্ছে না, জাস্ট কি গাছিলাম সেটা প্র্যাকটিক্যালি দেখাচ্ছে। উফ, ভালো লাগছে না, সরুন। আমার ভালো লাগছে, খালি শোনো শোনো করো কেন? তখন তখন করতে পারো না? না। ইহাব মানহার কাঁধে 2 হাত রেখে মাথা নাড়িয়ে নাড়িয়ে বলতে লাগলো। করেছে একটা বিয়ে এতগুলো টাকা দিয়ে। মেয়ে হলো আনরোমান্টিক, আমি হলাম রোমান্টিক। কাজের বেলায় বোমবাস্টিং, আমার বেলায় ডিসকাস্টিং। ধ্যাত্তেরি। নিশাদ ক্লাসরুমে ক্লাস করানো অবস্থায় খবর পেল স্কুলে নাকি আইনের লোক এসেছে। বেশ চিন্তিত হলো সে। উড়ো উড়ো খবর পেল নাজমা ম্যাডামের নিকট তাদের আগমন ঘটেছে। কোনো রকম ক্লাস শেষ করে তড়িঘড়ি করে ছুটল অফিস কক্ষের দিকে। সেখানে পৌঁছে দেখলো অফিস রুমের সামনে অনেক ভিড় ও জটলা বেঁধে আছে। ভিতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। সবাই বাহিরে দাঁড়িয়ে উৎসুক ও উদ্গ্রীব হয়ে দাঁড়িয়ে আছে। বেশিরভাগ মেয়ে কলিগরাই ভিড় করে রেখেছে। নিশাদ আর গেল না সেদিকে। ভিড় না থাকলে একবার দেখার চেষ্টা করত। সে আর না দাঁড়িয়ে নিজের পরবর্তী ক্লাসে চলে গেল। এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করার মানে নেই। মানুষ একটা কিছু পেলেই হলো, যেন অমূল্য রত্ন পাবার আশায় এমন চাতক পাখি নাই ক্লাস ফেলে দাঁড়িয়ে আছে। নিশাদ মনে মনে আল্লাহ সহজ করুন সব বলে প্রস্থান করলো। ক্লাসের মাঝে পিয়ন এসে নিশাদকে জানালো অফিস কক্ষে যেতে। তাকে জরুরি ভিত্তিতে ডাকা হয়েছে। নিশাদের বুকে কামড় দিয়ে উঠল। তাকে আবার কেন ডাকা হয়েছে? এমনিতেই তার দুশ্চিন্তার কমতি নেই, এখন আবার আইনের লোকেদের জবাবদিহিতা করা লাগবে। যতটুকু শুনেছে নাজমা ম্যাডামের স্বামীর ইনকাম সোর্স জানতে এই ভয়ঙ্কর লোকদের আগমন ঘটেছে। নিশাতের কাছে আইনের লোক মানেই ভয়ঙ্কর। ছোট থেকে এদের ভীষণ ভয় পায় সে। আচ্ছা, কোনোভাবে মারওয়ানকে নিয়ে কিছু জিজ্ঞেস করবে না তো? যদি সে বলে তার হাজবেন্ড কিছু করে না, তখন সন্দেহ করবে না? তখন তো আরও বেশি সন্দেহ করবে। এরা সাধারণ মানুষদের সব তথ্য খুঁটিয়ে খুঁটিয়ে বের করে। নিশাতের হাত পা কেন যেন কাঁপছে। কোন বিপদ আবার তার ঘাড়ে আসতে চলেছে সে বুঝতে পারছে না। হার্টবিট ফাস্ট চলছে। অফিস কক্ষের দরজার সামনে দূরে দূরে বুক নিয়ে দাঁড়িয়ে আছে নিশাত। এখন আর ভিড় নেই। সে দরজা অল্প ছেড়ে ভিতরে এক নজর চাইল। মুখে মাস্ক পরিহিত বেশ কয়েকজন লোক বসা। একজন সামনে পায়ের ওপর পাতলে বসে জিজ্ঞাসাবাদ করছে। সামনে নাজমা ম্যাডাম বসা। তার চোখ মুখ ফোলা ফোলা। এতক্ষণ যে কান্না করেছে তা বোঝা যাচ্ছে। নিশাতের বুকে কে যেন হাতুড়ি পেটাচ্ছে। ম্যাডাম কান্না করছেন কেন? কি ঘটেছে ভিতরে? নাজমা ম্যাডামের সঙ্গে পারভিন ম্যাডাম, ফরিদা ম্যাডাম, খালেদ স্যার, ফয়সাল স্যার, আকরাম স্যার সকলে মুখ কালো করে পিছনে দাঁড়িয়ে আছে। লামিয়া আর রবি ম্যাডাম তাদের থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে। নিশাত ভিতরে ঢুকবে কি ঢুকবে না এসব ভেবে দনমনা করছে। তার ভীষণ ভয় করছে। অফিস কক্ষে কেমন গুমট পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নিশাতকে দেখে রবি ম্যাডাম বললেন, স্যার নিশাত ম্যাডাম এসেছেন। জিজ্ঞাসাবাদকৃত পুরুষটি থমকে গেলেন। হাত দিয়ে ঢোকার পারমিশন দিলেন। নিশাতের উল্টো দিকে বসা সে। নিশাত ঢোক গেলে ধীর পায়ে ঢুকলো। কয়েকজনের মধ্যে একজন উঠে এসে বললেন, ম্যাম, আমরা আইন বিভাগের লোক, আপনার সম্পর্কে একটু তথ্য নেব, তারপর ছেড়ে দেব। আশা করি আপনি কোঅপারেট করবেন। রুমের মধ্যে পিন পতন নীরবতা। নিশাত ঢোক গেলে বলল, জি বলুন। স্যারের সামনে গিয়ে বসুন প্লিজ। নিশাতের বলতে ইচ্ছে করলো দাঁড়িয়ে প্রশ্ন করুন, কারো সামনে বসে উত্তর দিতে পারবো না, কিন্তু গলা দিয়ে শব্দ বের করতে পারলো না। ক্লান্ত ভঙ্গিমায় দৌড়ো দৌড়ো বুক নিয়ে নাজমা ম্যাডামের পাশে চেয়ারে বসলো। চোখ নামিয়ে বারবার নিজের ঘেমে ওঠা হাতের তালু ঘষতে লাগলো। যে লোকটি বসতে বলেছিল সে একটা বিরাট খাতা আর কলম এনে প্রশ্ন করলো, আপনি এবং আপনার হাজবেন্ডের নাম? নিশাত খুবই আস্তে বলল, জি, আমার নাম ফৌজিয়া নিশাত। হাজবেন্ডের নাম মারওয়ান আজাদ। লোকটি খচখচ করে লিখে প্রশ্ন ছুড়ল, বাসা কোথায়? উত্তর টেক। গ্রামের বাড়ি কোথায়? চাঁদপুর। আপনার হাজবেন্ড কি করেন? নিশাত হাত ঘষতে ঘষতে বলল, তিনি কিছু করেন না। লোকটি অবাক হয়ে তাকিয়ে রইল। তারপর জিজ্ঞাসা করলো, কিছু না করে সংসার চালায় কিভাবে? শ্বশুর এবং আমার টাকায়। লোকটি কয়েক মুহূর্ত চুপ থেকে বলল, সন্দেহজনক স্যার, তাকে নজর রাখতে হবে, তার নামের পাশে দাগ দিব। সামনের পুরুষটি এতক্ষণ পর মুখ খুলল, প্রয়োজন নেই, ছেড়ে দাও তাকে।
কিন্তু কোনো কিন্তু নয়, যা বলেছি করো। লোকটি নিশাদকে চলে যেতে বলল, কিন্তু নিশাতের এদিকে মনোযোগ নেই। সে সামনের পুরুষের দিকে তাকিয়ে আছে, মুখে মাস্ক আছে, যদিও খুবই এই কণ্ঠ সে চেনে, খুব ভালো করে চেনে। ভুল শোনার প্রশ্নই আসে না। এতদিন এই কণ্ঠের মালিকই মুখস্থ হয়ে গিয়েছে তার। চোখ দুটো ভীষণ পরিচিত ঠেকছে। নিশাত শক্ত হয়ে বসে রইল, কিছু হিসাব মিলাচ্ছে সে। নাজমা ম্যাডাম সম্ভবত কিছু বলার জন্য তকে তকে ছিলেন। তিনি বললেন, আমার হাজবেন্ড সম্পর্কে সব তথ্য দেওয়ার পরেও আমাকে হেনস্থা করা হচ্ছে, আর তার হাজবেন্ড কিছু করে না। সন্দেহজনক হওয়ার পরেও তাকে ছেড়ে দেওয়া হবে? এ কেমন নাইনসাফি। যে লোকটি দাঁড়িয়ে ছিল সে তৎক্ষণাৎ বলল, বাড়াবাড়ি করবেন না, আমরা আপনার হাজব্যান্ডের জন্যই মূলত এখানে এসেছি। বাকিদের শুধু তালিকাবদ্ধ করে নিচ্ছি, তাই স্যারের সঙ্গে বেয়াদবি করবেন না। আপনি এখনো কথা বলছেন কোন মুখে? হাজব্যান্ড অবৈধ ব্যবসা করে তার ফুটানি দেখিয়ে ঘুরেন, এখন আবার গলাবাজি করছেন। এত দেখি চোরের মায়ের তাল গাছের সমান গলা। কথা শেষ হতেই লামিয়া ম্যাডাম এবং রুবি ম্যাডাম ফিক করে হেসে দিয়েছেন। হাসির শব্দ শোনা যাওয়ার দুজনে মুখে হাত চেপে ধরছেন। আজ বড্ড খুশি তারা। এই মহিলা আর মহিলার সাঙ্গপাঙ্গ বহু চালিয়েছে, মানুষের পিছে পিছে গসিপ করত, গিবত গাইত, হাসাহাসি করত, এবার বুঝুক ঠেলা। নিশাত আজ একের পর এক অবাক হয়ে যাচ্ছে। এসব কি শুনছে সে? নাজমা ম্যাডামের হাজবেন্ড অবৈধ ব্যবসা করেন? তার মাথা ধরে গেছে এত কাহিনী দেখে। খালেদ স্যার পিছন থেকে বললেন, যদিও উনি দোষী, তবুও তার কথা কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতো নয়। নিশাত ম্যাডামের হাজব্যান্ডের উপর নজরদারি রাখা উচিত আমি মনে করি। বাকিরাও সহমত জানালো। স্যার সম্বোধনকৃত লোকটি খালেদ স্যারের দিকে তীক্ষ্ণ নজর ফেলেন। খালেদ স্যার একটু কাঁপছেন, মনে মনে ভাবছেন এই কথা বলে আবার তার বিপদ ডেকে আনলেন না তো। সামনে লোকটি কিছু ইশারা করতেই সকলকে রুম থেকে বের করে দেওয়া হলো। নাজমা ম্যাডাম এবং খালেদ স্যার লোকটির মুখোমুখি বসা। লোকটি মাস্ক খুলে নাজমা ম্যাডামের দিকে চাইলেন। নিশাত তপ দেখে দাঁড়িয়ে গিয়ে অস্ফুট গলায় বলল, মারওয়ান আজাদ। নাজমা ম্যাডাম হা করে বললেন, আপনি নিশাত ম্যাডামের হাজবেন্ড না? লোকটি কেমন করে হেসে বলল। হলে কি করবেন? নাজমা ম্যাডাম ঢোক গিলে বললেন, আপনি আইনি লোক? রহস্যময় হেসে জবাব এলো, না, আমি বেআইনের লোক। খালেদ স্যার বললেন, এসব কি বলছেন মিস? ওনার হাজব্যান্ড নাকি ফাদাইমা কোনো কাজ করে না, তাহলে ইনি তার হাজব্যান্ড হয় কিভাবে? আমি জানি না ভাই কি হচ্ছে, কেন হচ্ছে, সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। তবে ইনি নিশাত ম্যাডামের হাজবেন্ড, এতে কোনো সন্দেহ নেই। সামনের লোকটি রুক্ষ গলায় বলল, যাই হোক, এই রুমে কি ঘটেছে, কি দেখেছেন সেসব যেন ভুলে যাওয়া হয়। মনে থাকবে? উভয়ই কাঁপা গলায় বললেন, জি মনে থাকবে। লোকটি বাঁকা হাসলো। সবাইকে বের করে দিয়ে নিশাতের সামনে দাঁড়িয়ে কোটটা খুলে বলল, ভালো আছেন মিসেস? নিশাত প্রত্যুত্তর করতে পারল না। শার্টের বুকের ওপরে লোগোতে লেখা এজেন্ট, অর্থাৎ IMF, কোড নাম্বার 2356XAC। কোমরের হিপ হোলস্টারে পিস্তল রাখা। চোখের সামনে তড়ি বাজানোর শব্দে নিশাতের ঘোর কাটলো। কেমন গলায় বলল, আপনি মারওয়ান আজাদ? আজারাক সাইফার। নিশাত আর ভারসাম্য রাখতে পারল না। চারপাশ অন্ধকার হয়ে গেল। দুর্নিবার এই যাত্রাপথ ঘটায় আকস্মিকতা, জীবন রচে অমর গাথা, মন কেন দিশেহারা। তাজরিন ফাতিহা। মানব জীবনে মাঝে মধ্যে কিছু অভাবনীয় পরিবর্তনের ঝলক দেখা যায়, যা আকস্মিকভাবে তার চমকপ্রদ উপস্থিতির জানান দেয়। একরাশ সীমাহীন কষ্ট পেরিয়ে দুঃখ ক্লেশগুলো অন্তরিক্ষের শূন্য গর্ভের ন্যায় অতলে তলিয়ে যায় মুহুর্মুহু। অদৃশ্য ঝলকানির পেরেক গেথে মনকে করে আন্দোলিত। নিশাতের ব্যাপারটা কোন পর্যায়ে ফেলা যায় তার পরিধি এখনও করা হয়নি। বিছানায় শায়িত এক সত্তা, মাথার ওপরে সিলিং ফ্যান ঘুরছে বিরামহীন, বালিশে ছড়িয়ে ছিটিয়ে থাকা খোলা চুলগুলো বাতাসে উঠছে এলোমেলো। অদূরে জানালার পর্দাগুলো দুলছে। পিটপিট করে চোখ খুলে আশেপাশে নজর বোলালো নিশাত। কেউ নেই রুমে। দীর্ঘক্ষণ চোখ বন্ধ থাকায় মাথা ব্যথা করছে তার। কোথায় ছিল, কি ঘটেছিল, এসব স্মৃতিপটে উকি দিতে নিশাত তড়াক শোয়া থেকে উঠে বসলো। দ্রুত রুম থেকে বেরোতেই দেখলো মারওয়ান রান্নাঘরে কি যেন করছে। নিশাত হুড়মুড় করে মারওয়ানের বাহু ধরে উত্তেজিত কণ্ঠে বলল, এই, আপনি আমার স্কুলে গিয়েছিলেন? মারওয়ান চা বানাতে গিয়ে চিনির শরবত বানিয়ে ফেলেছে, এটা নিয়ে তার মেজাজ খিটখিট করছিল। এখন আবার নিশাতের প্রশ্নে আরো মেজাজ চড়া হলো। রুক্ষ গলায় বলল, তোমার স্কুলে আমি যাব কেন? ওয়াই? সেখানে আমার কাজ কি? নিশাত মারওয়ানের শার্টের দুপাশ চেপে ধরে বলল, খবরদার মিথ্যা বলবেন না।
আমি স্পষ্ট আপনাকে দেখেছি, ওটা আপনিই ছিলেন। আমার সাথে কোনো লুকোচুরি খেলা খেলবেন না, বলে দিলাম। খড়খড়ে গলায় মারোয়ান প্রত্যুত্তর করলো। আশ্চর্য, তোমার সাথে কি আমার খেলাধুলার সম্পর্ক? তুমি ফুটবল খেলোয়াড় নাকি ক্রিকেট খেলোয়াড়? নিশাত শার্ট আর শক্ত করে চেপে ধরলো, বলল,